ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার পডকাস্ট। আজকের এই পডকাস্টে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমাদের শরীরের একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রোটিনটি হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন আমাদের শরীরে কোথায় থাকে, কি গুরুত্বপূর্ণ কাজ করে, হিমোগ্লোবিন কখন কমে কখন বাড়ে, কমলে বা বাড়লে কি লক্ষণ প্রকাশ পায় এবং এই ধরনের অ্যাবনর্মাল কন্ডিশনের কি ট্রিটমেন্ট আছে সেগুলি নিয়েও আলোচনা করব এই পডকাস্টে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা করে থাকি এবং সেগুলি খুব সিম্পলিফাইড ওয়েতে আমি আলোচনা করি যাতে আপনাদের সেগুলি বুঝতে খুব সুবিধা হয়। তো আজকের বিষয় হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমাদের শরীরে রক্তের মধ্যে অবস্থিত একটি খুব গুরুত্বপূর্ণ প্রোটিন। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বলা যায় যে আমাদের শরীরে রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসল নামে যে সেল আছে, যেই সেলটি আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে, সেই সেলের মধ্যে যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোটিনটি থাকে সেটি হলো হিমোগ্লোবিন। এবং এই হিমোগ্লোবিন হচ্ছে সেই কি কম্পোনেন্ট অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করার জন্য। অর্থাৎ কারোর শরীরে যদি হিমোগ্লোবিন কমে আসে তাহলে তার শরীরে একদিকে যেরকম লাং থেকে বিভিন্ন টিস্যুতে অক্সিজেন অ্যাডিকুয়েট পরিমাণে পৌঁছাবে না, অপরদিকে শরীরের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেগুলিও শরীর থেকে প্রপারলি নির্গত হবে না। তো তার ফলে বিভিন্ন রকম কমপ্লিকেশন তৈরি হবে। তো এবার দেখে নিই যে হিমোগ্লোবিনের কাজ কী। হ্যাঁ, অলরেডি আমি বলেই নিয়েছি যে হিমোগ্লোবিন একদিকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টের সাথে যুক্ত, খুব ইম্পর্ট্যান্ট একটি কাজ এবং এটিই প্রধান কাজ। এটি ছাড়াও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে হিমোগ্লোবিনে, সেটি হলো এটি একটি বাফার হিসাবেও কাজ করে আমাদের শরীরে। বাফার বলতে কী বোঝায়? বাফার বলতে আমাদের শরীরে পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। সুতরাং হিমোগ্লোবিন একদিকে যেরকম আমাদের শরীরে বিভিন্ন গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে থাকে, অপরদিকে কিন্তু এটি আমাদের শরীরে পিএইচ মেনটেন করতেও সাহায্য করে। এবার আমরা দেখব যে হিমোগ্লোবিন আমাদের শরীরে কোথায় উৎপন্ন হয়। হিমোগ্লোবিন আমাদের শরীরে উৎপন্ন হয় যে স্থানে, সেটি হলো বোন ম্যারো। বোন ম্যারোর মধ্যে রক্তের বিভিন্ন রকম রক্তকণিকা উৎপন্ন হয়। তো রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি থাকে সেটি যে প্রাইমারি সেল থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় প্রো এরিথ্রোব্লাস্ট। তো এই প্রো এরিথ্রোব্লাস্ট থেকে যখন ধীরে ধীরে ম্যাচিওর রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় তখন ধীরে ধীরে তার যে সাইটোপ্লাজম তার মধ্যে ধীরে ধীরে হিমোগ্লোবিন নামক প্রোটিনটি অ্যাপিয়ার করতে থাকে এবং যখন সেই আরবিসিটি ম্যাচিওর হয় তখন সেই আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়ার মেটেরিয়াল থাকে না, থাকে শুধু মাত্র হিমোগ্লোবিন এবং আর কিছু প্রয়োজনীয় এনজাইমস। সুতরাং বুঝতেই পারছেন যে আরবিসির মেইন কাজ হলো হিমোগ্লোবিনকে ক্যারি করা, আর এই হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। তো এই হিমোগ্লোবিন উৎপন্ন হচ্ছে বোন ম্যারো থেকে। এবার আমরা দেখব যে এই হিমোগ্লোবিন কখন কমতে পারে। হিমোগ্লোবিন কমে যাওয়া বা হিমোগ্লোবিন তথা আরবিসি কমে যাওয়া এই কন্ডিশনটিকে বলা হয় অ্যানিমিয়া। অ্যানিমিয়া অর্থাৎ শরীরের মধ্যে হিমোগ্লোবিন তথা আরবিসি কমে যাওয়া। এটা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটি খুব কমন একটি কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ যদি শরীরে কারোর আয়রনের অভাব হয় সেই আয়রনের অভাবজনিত কারণে কিন্তু হিমোগ্লোবিন কমতে পারে। কী কারণে আয়রনের অভাব হতে পারে? কেউ যদি খাবারের মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে আয়রন না নেন তার মাধ্যমে হতে পারে। কারোর শরীর থেকে অতিরিক্ত আয়রন লস হচ্ছে, কারোর ব্লিডিং হচ্ছে, কন্টিনিউ ব্লিডিং হয়ে যাচ্ছে, তার ফলে শরীর থেকে অতিরিক্ত আয়রন বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? শরীরে আয়রনের স্টোর কমে আসছে এবং এই আয়রন হলো হিমোগ্লোবিনের সবথেকে ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। আয়রন না থাকলে কিন্তু হিমোগ্লোবিন উৎপন্ন হবে না।
সুতরাং কারোর শরীর থেকে যদি কন্টিনিউয়াস আয়রন বেরিয়ে যেতে থাকে কোনো ব্লিডিংয়ের মাধ্যমে বা অন্য কোনো কারণে, তাহলে কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, অর্থাৎ তার হিমোগ্লোবিন কমতে পারে। নেক্সট কারণ হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12-এর যদি কোনো কারণে শরীরে অভাব হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে, হিমোগ্লোবিন কমতে পারে। আরও একটি ভিটামিন আছে যেটি হলো ফোলিক অ্যাসিড বা ফোলেট। এটিও কিন্তু হিমোগ্লোবিনের নর্মাল ফরমেশনের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারোর শরীরে যদি ফোলেটের অভাব হয় তার থেকেও কিন্তু হিমোগ্লোবিন কমে আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগন্যান্সি চলাকালীন কিন্তু মহিলাদের কিন্তু ইউজুয়ালি ফোলেট জাতীয় ট্যাবলেট দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ তাদের ফোলেটের ঘাটতি হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। সেটা দূর করার জন্য তাদের শরীরে কিন্তু ফোলেটের সাপ্লিমেন্ট দেওয়া হয়, সেটা ট্যাবলেট ফর্মে ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে, যাতে তাদের শরীরে ফোলেটের ডেফিসিয়েন্সি না হয়। একদিকে ফোলেটের ডেফিসিয়েন্সি হলে যেরকম মা যেভাবে এফেক্টেড হবে, তার গর্ভস্থ শিশুও কিন্তু ফোলেটের ডেফিসিয়েন্সিতে এফেক্টেড হতে পারে। আমরা এখন অবধি 3টি কারণ জানলাম। একটি হলো আয়রনের ডেফিসিয়েন্সি, সেকেন্ড হলো ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি, থার্ড হলো ফোলেটের ডেফিসিয়েন্সি। ফোর্থ কারণ যে কারণে হিমোগ্লোবিন কমতে পারে, অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, সেটি হলো বিভিন্ন রকম ক্রনিক লিভার ডিজিজ। লিভার একটি খুব গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরে, আমরা জানি আমাদের পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত একটি খুব গুরুত্বপূর্ণ অর্গান। যাদের ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে একদিকে যেরকম হিমোগ্লোবিন, সেটি ছাড়াও কিন্তু প্লেটলেট বা WBC এগুলিরও ফর্মেশন কিন্তু ব্যাহত হতে পারে। নেক্সট যে কারণে হিমোগ্লোবিন কমতে পারে সেটি হলো ক্রনিক কিডনি ডিজিজ। যদি কারোর কিডনির কোনো সমস্যা থাকে দীর্ঘদিন ধরে, কারণ কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন নামক হরমোনটি উৎপন্ন হয় এবং এই হরমোনটি RBC গঠন করতে সাহায্য করে। সুতরাং এরিথ্রোপোয়েটিন যদি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হয় তার থেকেও কিন্তু পরবর্তীকালে অ্যানিমিয়া হতে পারে, হিমোগ্লোবিন কমতে পারে। আরেকটি কারণ হলো হাইপোথাইরয়েডিজম। যাদের শরীরে থাইরয়েড হরমোন অ্যাডিকুয়েট পরিমাণে উৎপন্ন হয় না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হিমোগ্লোবিনের লেভেল কমতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ক্যান্সার। বিভিন্ন রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার যখন ডেভেলপ করে তখন শরীরের যে ম্যারো, সেই ম্যারোর মধ্যে অ্যাবনর্মাল সেলস যেগুলিকে বলা হয় ব্লাস্ট, এই ব্লাস্ট এসে অ্যাবনর্মাল সেল হচ্ছে ম্যারোর অধিকাংশ স্পেস অকুপাই করে নেয়। তার ফলে ম্যারোর মধ্যে ব্লাড ফর্মেশনের যে নর্মাল সেল সেইগুলির নাম্বার কমে আসে, তার থেকে কিন্তু পরবর্তীকালে হিমোগ্লোবিন কমতে পারে, নর্মাল WBC কাউন্ট কমে আসতে পারে, প্লেটলেট কমে আসতে পারে, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। ব্লাড ক্যান্সার ছাড়াও অন্যান্য বিভিন্ন সলিড ক্যান্সার যেগুলি হয় সেগুলি যদি কোনো কারণে বোন ম্যারোর মধ্যে স্প্রেড করে যায় তখন কিন্তু তার থেকেও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। কারোর শরীরে যদি কোনো ক্রনিক ইনফ্লামেশন দীর্ঘদিন ধরে থাকে, রিউমাটয়েড আর্থরাইটিস, অন্যান্য কোনো রকম আর্থরাইটিস, টিবির মতো ক্রনিক ইনফেকশান, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম যদি ক্রনিক ডিজিজ কারোর শরীরে দীর্ঘদিন ধরে থাকে তার থেকেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে, হিমোগ্লোবিন কমতে পারে। এছাড়াও বিভিন্ন রকম ড্রাগসের সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু কখনো কখনো অ্যানিমিয়া বা রক্তের অন্যান্য কাউন্ট কিন্তু কমতে পারে। তো এরকম বিভিন্ন কারণ আছে যেগুলিতে সাধারণত হিমোগ্লোবিন কমতে পারে। এবার দেখব যে কী কী কারণে হিমোগ্লোবিন বাড়তে পারে। হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার একটি খুব কমন কারণ হলো হাই অল্টিটিউড। যারা অনেক বেশি উচ্চতায় থাকেন, যারা পাহাড়ে থাকেন সাধারণত, তাদের ক্ষেত্রে যেহেতু এনভায়রনমেন্টে অক্সিজেনের টেনশন কম থাকে, সেই জন্য তাদের শরীরের যে ফিজিওলজিক্যাল মেকানিজম তাতে তাদের শরীরে বেশি পরিমাণে হিমোগ্লোবিন তথা RBC উৎপন্ন হয়, যাতে এয়ারে যে কম পরিমাণ অক্সিজেন আছে সেটা দিয়েও কম্পেনসেট করা যায়। তার থেকে কিন্তু হিমোগ্লোবিন বাড়তে পারে। সেকেন্ড হচ্ছে যারা ক্রনিক স্মোকার, যাদের শরীরে যারা ক্রনিক স্মোক করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা নর্মালের তুলনায় বেশি থাকতে পারে। থার্ড হচ্ছে একটি কন্ডিশন যাকে বলা হয় পলিসাইথেমিয়া ভেরা, যেটি কিন্তু মোটামুটিভাবে একটি ক্যান্সার গোত্রীয় একটি রোগ। সেক্ষেত্রে শরীরের মধ্যে এই যে লোহিত রক্তকণিকা তার উৎপাদন অনেক বেড়ে যায় এবং তার থেকেও কিন্তু হিমোগ্লোবিন বাড়তে পারে। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলিতেও হিমোগ্লোবিন বাড়তে পারে। তো এবার দেখে নিই যে কী কী লক্ষণ থাকে। যখন হিমোগ্লোবিন কমে তখন কী কী ধরনের লক্ষণ হয়, যখন হিমোগ্লোবিন বাড়ে তখন কী রকম লক্ষণ থাকে।
হিমোগ্লোবিন যখন কমে তখন তার সবথেকে প্রধান যেটি লক্ষণ দুর্বলতা, বিভিন্ন রকম ভাবে দুর্বলতা প্রকাশ পেতে পারে। যেমন হাঁটাচলা করার সময়, কোনো পরিশ্রম করার সময় দুর্বল লাগতে পারে, কোনো ভারী জিনিস তুললে দুর্বল লাগতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে দুর্বল লাগতে পারে, ইভেন অনেক সময় বসে থাকলেও দুর্বল লাগতে পারে, লেথার্জির মতো সমস্যা হতে পারে, শরীর ফ্যাকাশে হয়ে যেতে পারে যাকে বলা হয় প্যালার। শরীরের যে নর্মাল স্কিন টোন সেটা অনেক ফ্যাকাশি হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। বা হাঁটাচলা করলে বুক ধড়ফড় করতে পারে, বা চেস্ট পেন ডেভেলপ করতে পারে, এরকম বিভিন্ন রকম কিন্তু লক্ষণ প্রকাশ হতে পারে। আর হিমোগ্লোবিন বেড়ে গেলেও কিন্তু অনেক সময় বোঝা যায় না, আবার কোনো সময় হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে, চেস্ট পেন হতে পারে, কোনো সময় তার থেকে স্ট্রোকের মতো সমস্যাও কিন্তু ডেভেলপ করতে পারে। তো এরকম বিভিন্ন রকম লক্ষণ থাকে। এবার একটু দেখে নিই যে চিকিৎসার ক্ষেত্রে কী আছে। যখন হিমোগ্লোবিন কমে যায় তখন সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে হিমোগ্লোবিন কী কারণে কমেছে সেটাকে ডিটেক্ট করা। সেই জন্য কিছু টেস্ট করতে হয়, করে দেখতে হয় যে হিমোগ্লোবিন আয়রন ডেফিসিয়েন্সির জন্য কমেছে, না B12 জন্য কমেছে, না ফোলেটের জন্য কমেছে, নাকি কোনো লিভার ডিজিজ বা কিডনি ডিজিজে কমেছে, নাকি কোনো ক্যান্সারের জন্য কমেছে। তো এরকম কী কারণে কমেছে সেটা ফার্স্ট অফ অল সেটা আইডেন্টিফাই করতে হয়, এবং সেটা আইডেন্টিফাই করা হলে সেই কজটিকে ট্রিট করতে হয়। যে ক্ষেত্রে আয়রনের ডেফিসিয়েন্সি আছে সেখানে আয়রন সাপ্লিমেন্ট দিতে হয়, যেখানে B12 ডেফিসিয়েন্সি সেখানে B12 সাপ্লিমেন্ট দিতে হয়, যেখানে কোনো প্রাইমারি ক্যান্সার আছে সেখানে ক্যান্সারটিকে ট্রিট করতে হয়। তার ফলে কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়ার মতো যে সমস্যা সেটি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। হিমোগ্লোবিন বাড়লে কী ধরনের ট্রিটমেন্ট হয়? যাদের ক্ষেত্রে পলিসাইথেমিয়ার মতো কন্ডিশন থাকে তাদের ক্ষেত্রে ফ্লেবোটমি করা হয়, অর্থাৎ শরীর থেকে কিছু অতিরিক্ত রক্ত বের করে দেওয়া হয়, তার ফলে একটা হিমোগ্লোবিনের লেভেল মেনটেন করে। কোনো ক্ষেত্রে কিছু মেডিসিনস আছে, সেই মেডিসিন ইউজ করা হয়। পলিসাইথেমিয়া ভেরার ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্ট্যান্ট মেডিসিনস আছে, সেই বিষয়ে বেটার একটি অন্য সেপারেট ব্লগে আমি আলোচনা করব। তো সেখানে কিছু ক্ষেত্রে ফ্লেবোটমির মতো কন্ডিশান আছে যেটি করে কিছুটা এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড শরীর থেকে সরিয়ে নেওয়া হয়। কিছু মেডিসিনস আছে সেগুলি দিয়ে অনেক সময় ট্রিট করা হয়। তো এরকম বিভিন্ন চিকিৎসার অপশান আছে। এই হিমোগ্লোবিন বিষয়ক যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি পছন্দ হয় একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি সবসময় এই ধরনের বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা করে থাকি, এবং সেগুলি আমি সবসময় চেষ্টা করি খুব সহজ ভাষায় আপনাদের সামনে এক্সপ্লেন করার। আর যদি মনে হয় যে ভিডিওগুলি কারোর প্রয়োজনে আসতে পারে, কারোর কোনো হেল্প হতে পারে, এর থেকে ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন। আর যদি একদমই যদি মনে হয় যে কোনো বিষয়ে যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে, যদি স্বাস্থ্য বিষয়ক সেটি টপিক হয়, সেই বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আপনার প্রশ্নের বিষয়ে আলোচনা করা। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আজকের পডকাস্ট এখানেই শেষ করব। চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।